নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাটারফ্লাই অর্থাৎ ইংরাজি বইটা শুরু করব। তৃতীয় শ্রেণীর বই যারা হাতে পেয়ে গেছেন তারা দেখতে পাচ্ছেন সিলেবাস কিন্তু অনেকটা বেড়ে গেছে। ক্লাস 2 অবধি আমার বইতে যেটুকু পোর্শন ইংরাজি ছিল, ক্লাস 3তে কিন্তু এই বাটারফ্লাই ছাড়াও উইংসের 3টে পার্ট। উইংসে মেনলি যেটা রয়েছে সেটা গ্রামার এবং ভোকাবুলারির ওপর বেশি জোর দেওয়া আছে, আর বাটারফ্লাই বইটাতে টেক্সট রয়েছে বেশিরভাগটাই। এই যে এত বড় একটা সিলেবাস হঠাৎ করে ক্লাস 2 এর পর 3তে উঠে ছাত্রছাত্রীরা মুখোমুখি হবে, এতে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে এই বিষয়টার প্রতি, এই ভাষাটার প্রতি একটা ভীতি জন্মায়। ফলে এই জায়গাতে গার্জেনদের এবং টিউটরদের অনেকটা যত্নবান হতে হবে, যাতে ইংরাজি ভাষা কিংবা ইংরাজি সাবজেক্টটার প্রতি তার কোনো ভয় না তৈরি হয়। বাংলা মিডিয়ামেতে ইংরাজি ভাষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবেই পড়ানো হবে, এবং ইংরাজি পড়ানোর সময় আমরা কিন্তু বাংলা ভাষাটাকেই বেশি ব্যবহার করব তার বোঝানোর ক্ষেত্রে। অন্তত প্রাথমিক লেভেলে এইভাবেই পড়ানোটা হবে। কিন্তু পড়ানোর সময় বইয়েতে যে যে ইংরাজি শব্দগুলো দেখতে পাবেন বা যে সমস্ত ছবিগুলো দেখতে পাবেন, যে ছবিগুলো আপনার বাচ্চা চেনে, সেই ছবিগুলো যখন তাকে দেখাবেন বা সেই সম্পর্কে কোনো কথা বলবেন, কিংবা ক্লাসে বা আপনার পড়ানোর সময় যে যে শব্দগুলোই আপনার বাচ্চার পরিচিত বলে আপনার জানা আছে, সেগুলো আপনি ইংরাজি টার্ম ব্যবহার করুন। এবং বাচ্চাকেও বলুন ইংরাজি ক্লাস চলার সময় এই শব্দগুলো সে যেন ইংরাজিতেই বলে। এতে আস্তে আস্তে তার কনফিডেন্সটা বাড়বে, এবং পরবর্তী ক্ষেত্রে যখন স্পোকেন ইংলিশ তাকে শিখতে হবে, তখন এটা তাকে ভীষণভাবে সাহায্য করবে। আমরা আস্তে আস্তে যত পড়াটা এগোবে, তত আস্তে আস্তে আরও আপনাদেরকে বলে দেবো। তৃতীয় শ্রেণীর বাটারফ্লাই বইয়ে প্রথমেই যেটা থাকে, বা যে কোনো বইয়েতেই যেটা থাকে, সেটা হচ্ছে রিভিশন লেসন। অর্থাৎ ক্লাস 2-এ যেটুকু তারা শিখেছে সেটুকু ঠিকঠাক শিখেছে কিনা, সেই শেখার মধ্যে কোথাও খামতি থেকে গেছে কিনা, সেটা একবার আপনারা চেক করে নেবেন। স্কুলেতে তার টিচাররা নিশ্চয়ই চেক করে নেবে। তো রিভিশন লেসন আজকে শুরু হবে। প্রথম পাতাটা একবার আপনারা খুলে নিন আপনাদের সামনে। 1 নম্বর পাতা, অ্যাক্টিভিটি 1 যেটা রয়েছে সেটা হচ্ছে কতগুলো ছবি দেওয়া আছে, কিছু পশুর, কিছু প্রাণীর, আর কিছু অন্যান্য বস্তুর ছবি রয়েছে। যে ছবিগুলো আছে সেগুলো প্রত্যেকে আপনার ছাত্ররা বা বাচ্চারা প্রত্যেকেই চেনে। সেগুলোকে জিজ্ঞাসা করুন তারা এই ছবিগুলোর নাম বলতে পারে কিনা। দেখুন, 2-1টা শব্দ হয়তো তারা বাংলায় বলে ফেলতে পারে। আপনি সঙ্গে সঙ্গে তাকে বলুন বাংলায় নয়, ইংরাজি ক্লাস, অতএব ইংরাজিতেই বলতে হবে। ইংরাজিতে যদি না একান্তই বলতে পারে, তখন আপনি তাকে বলে দিন। আর যেগুলো বলতে পারলো, এগুলো বইয়েতে লেখাবেন না, বাড়িতে যখন লেখাচ্ছেন এগুলো আপনি খাতায় লেখান। কোন ছবিটা কিসের ছবি সেটা সে বানান করে লিখবে। লেখার সময় তাকে অবশ্যই বলে দেবেন, একটা ওয়ার্ড যখন লিখছে তার প্রথম যে লেটারটা হবে সেই লেটারটা কিন্তু ক্যাপিটাল লেটার হবে, বাদ বাকিগুলো স্মল লেটারে হবে। এইভাবে প্রতিটা তার ওয়ার্ড লেখা হয়ে যাবে। হওয়ার পর আপনি একবার স্পেলিংগুলো চেক করে নিন। কিন্তু লেখার আগে আপনি কোনো মতেই স্পেলিংটা বলে দেবেন না, তাকে লিখতে দিন। যদি ভুল স্পেলিং হয় তাহলে আপনি বোঝার চেষ্টা করুন ঠিক কী কারণে তার ভুলটা হচ্ছে। আপনি তখন সে হয়তো নিজে প্রথমে ইংরাজিটা হয়তো সে বলেছে, ইংরাজি একটা ওয়ার্ড বলেছে, যদি না বলতে পারে তাহলে আপনি তাকে ওয়ার্ডটা বলে দিয়েছেন। সে যদি স্পেলিং ভুল করে, আপনি আর একবার স্পষ্ট করে আস্তে আস্তে উচ্চারণটা তার সামনে করুন। কিংবা তাকে বলুন, সে যদি নিজে জানে সেটা, তাকে বলুন উচ্চারণটা ভেঙে ভেঙে আস্তে আস্তে করে। অর্থাৎ সিলেবাল যাকে বলে, সেই সিলেবাল অনুযায়ী সে যেন উচ্চারণটাকে ভেঙে ভেঙে করে।
ধরা যাক এলিফ্যান্ট আছে, এলিফ্যান্ট এইভাবে ভেঙে ভেঙে তাকে করতে বলুন, সে না পারলে আপনি করে দিন। এলিফ্যান্ট বানান সে এভাবে লিখতে পারে, হয়তো এলি লিখলো ELI, ফ্যান্ট লিখতে পারে FANT, বা উচ্চারণ যদি তার ভুল হয় কেউ কেউ FAN লিখেও ছেড়ে দিতে পারে। এই ভুলগুলোও যদি করে তাহলে আপনি বুঝতে পারবেন তার ভুলটা ঠিক কোন জায়গায় হচ্ছে, উচ্চারণ শোনার ক্ষেত্রে হচ্ছে নাকি উচ্চারণটা সে নিজেই ভুল জানে, নাকি সে উচ্চারণটা যখন করে সে বারবার উচ্চারণটা ভুল করে, তার ফলে তার মাথার মধ্যে সেই ভুল উচ্চারণটাই গেঁথে গেছে, যার জন্য সে যখন লিখছে সে ভুল বানান লিখে ফেলছে। এইটা আপনি কখনোই ওই জন্য প্রথমে নিজে বানানটা বলে দেবেন না, তাকে বানানটা লিখতে দিন এবং ঠিক কোন কোন জায়গায় বানানটা সে ভুল করে ফেলছে এটা বোঝার চেষ্টা করুন। ধরুন স্কুল লিখছে, অনেক বাচ্চাই করে স্কুল লেখার সময় SCH না লিখে SKOOL এটা লিখতে পারে, বা কেউ SKOLও লিখতে পারে, অনেকেই এই ভুলগুলো করে। এই জায়গাগুলোতে আপনাকে বুঝিয়ে দিতে হবে যে স্কুলের ক্ষেত্রে কয়ের যে উচ্চারণ, এই বাংলা কয়ের উচ্চারণটা কে না লিখে আমরা কে এর বদলে CH ব্যবহার করি, অর্থাৎ CH সবসময় চ হয় না, কখনো কখনো ক হয়। এই বোধগুলো তাকে কিন্তু এই ভুলের মাধ্যমেই আপনাকে দিতে থাকতে হবে। বা এলিফ্যান্ট যখন লিখছে, ফ যে উচ্চারণটা এলিফ্যান্টের ক্ষেত্রে, ফয়ের ক্ষেত্রে আমরা F ব্যবহার না করে PH ব্যবহার করছি, অর্থাৎ PHও ফ হয়, Fও ফ হয়। কখন কোনটা ব্যবহার করতে হবে এটা সে যখন এরপরে অন্য কোনো একটা টেক্সট রিডিং পড়বে তখন দেখবেন সে সচেতনভাবে সেটা লক্ষ্য করে নিচ্ছে। আবার দেখুন একটা ছবি রয়েছে ঘোড়ার, অর্থাৎ হর্স হবে যেটা, হর্সের ক্ষেত্রে সে বানান লিখতে পারে HORS হর্স, HARS লিখতে পারে হর্স। হর্সের পরে HORS তারপরে যে একটা হয়, এইটা তাকে আপনি বলে দিন এই ভুলটা হতে পারে। এই ভুলগুলো হওয়াটা অস্বাভাবিক নয়, একটা বাচ্চা যখন বানান লেখে সে তার উচ্চারণের যে কনসেপ্ট আছে সেই অনুযায়ী লেখে, ফলে এই ধরনের ভুলগুলো হওয়া খুব স্বাভাবিক। এই ভুলগুলো হলে এই ভুলগুলোই আপনাকে চিনতে হবে, এখানেই একজন গার্জেনের ভূমিকা বা একজন টিউটরের ভূমিকা। এরপরে আর একটা দেখুন ওয়ার্ড রয়েছে ক্লাউড হবে, যেটার উত্তর মেঘের ছবি দেওয়া আছে, ক্লাউড হবে। ক্লাউডটা হয়তো অনেকে ইংরাজিটাই বলতে নাও পারতে পারে, অনেকে পারবে। আমি যাদের ভুল হতে পারে সেই ভুলগুলো সাধারণত কি করে বাচ্চারা সেগুলো নিয়ে মূলত আলোচনাটা করছি। অনেক বাচ্চা এগুলো একদম সবকটাই সঠিক করে দিতে পারে, অনেক বাচ্চারাই থাকে আমরা দেখেছি যারা এর প্রত্যেকটাই হয়তো নিজেরাই করে নেবে এবং নিজেরা সঠিক বানানে লিখবে। আমি মূলত যেটা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যে বাচ্চারা যে ধরনের ভুলগুলো করে আর এই ভুলগুলো কিভাবে করে থাকে তারা, আর এগুলো কিভাবে আপনি সংশোধন করতে পারেন বা আপনি কিভাবে সেই ভুলটা চিনবেন। এই ক্লাউডের ক্ষেত্রে যেটা সাধারণত হয়ে থাকে সেটা CL এর বদলে তারা KL লিখতে পারে যদি সে ভুলে গিয়ে থাকে। এগুলো কত বছর হয়েছে ক্লাস 2 এর আমার বইতে সে পড়েছে। যদি সে ভুলে গিয়ে থাকে সে তার বানান লেখার যে আমাদের যে সাধারণত যে ধরন সেই হিসাবে সে কয়ের উচ্চারণটা কে দিয়েই করবে, অভ্যাস যেটা আমাদের থাকে সাধারণত। এক্ষেত্রেও আপনাকে বলে দিতে হবে যে কয়ের উচ্চারণ সবসময় কে দিয়ে নয়, কখনো কখনো সি দিয়েও হয়। এই যে সি দিয়ে কখনো কখনো চয়ের বদলে বা সি দিয়ে স উচ্চারণ হয়, এর বদলে কখনো কখনো ক হচ্ছে, কখনো কখনো চ হচ্ছে, কখনো ছ হচ্ছে। এই যে এই ব্যবহারগুলো সে একবার করে আপনি তাকে বুঝিয়ে দিচ্ছেন, এরপর যখন সে কোনো একটা টেক্সট পড়বে তখন সে খুব সচেতনভাবে পড়বে এবং এগুলোকে নোটিস করবে, কখন চ হচ্ছে, কখন ছ হচ্ছে, কখন ক হচ্ছে। তারপরে এই ভুলগুলো সে আর করবে না। এটা সময় লাগবে, আস্তে 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 করবে। আপনি যদি এই ভুলগুলো শনাক্ত না করিয়ে দেন তাহলে কিন্তু এটা কোনোদিনই সে শিখতে পারবে না। একবার বলে দিলে তারপর থেকে সে এটা অটোমেটিক্যালি দেখবেন যখন কোনো একটা টেক্সট পড়ছে সে নিজেই নোটিস করে নিচ্ছে
কোনটা কি ব্যবহার করা হয়েছে। তারপর আস্তে আস্তে বড় হতে হতে এটা কনসেপশনটা নিজে থেকেই এসে যায়। এই সময়টাতেই এই ক্লাস 3, 4, 5 এই সময়গুলোতেই মেনলি এই গাইডটা করার খুব প্রয়োজন হয়, যখন তার এই বানানের কনসেপশনটা তৈরি হতে থাকে। এছাড়া যে ছবিগুলো রয়েছে, বাস, BUS বাস, এটা BAS বাস করে ফেলে অনেক সময়, এটাও বলে দিন। ডাঙ্কির ক্ষেত্রে DANKEY করে ফেলে, এক্ষেত্রে DON হবে, এটাও বলে দিতে পারেন যদি ভুল হয়। আর একটা রয়েছে, সেটা হচ্ছে র্যাবিট আছে একটা, RABBIT, র্যাবিট, র্যাবিট মানে খরগোশ, এটা একবার তাকে বলে দিতে পারেন। অনেকে একটা বি লিখতে পারে, RABIT লিখতে পারে, বা RABEET লিখতে পারে। এই ধরনের ভুল হতে পারে, বিরক্ত না হয়ে এগুলো কিভাবে ভুলটা করছে, কেন ভুল করছে সেটা বোঝার চেষ্টা করুন, এবং সেটা তাকে একবার বুঝিয়ে দিন কেন সেই ভুলটা হচ্ছে, আর সঠিকটা কি হয়, কেন হয়, এটা একবার বলে দিন। পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই সে দেখবেন একটু সচেতন হতে থাকবে আস্তে আস্তে। এরপর অ্যাক্টিভিটি 2টা দেখুন। অ্যাক্টিভিটি 2 এ যেটা রয়েছে সেটা হচ্ছে কিছু ওয়ার্ডের লেটারগুলোকে এলোমেলো করে রেখা আছে, সেগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে, অর্থাৎ সাজিয়ে লিখতে হবে। রিঅ্যারেঞ্জ করাটার আরেকটা আমাদের উপযোগিতা রয়েছে, সেটা হচ্ছে যখন আমাদের লেখার সময় বানান ভুল হয়, যারা এই রিঅ্যারেঞ্জগুলো ঠিকঠাকভাবে করে বা প্র্যাকটিস থাকে, তারা এই নিজের বানান ভুলটা খুব তাড়াতাড়ি চিনে নিতে পারে এবং সেটা সঙ্গে সঙ্গে সে সংশোধন করে নিতে পারে পরীক্ষার খাতায়। এবার যে রিঅ্যারেঞ্জগুলো আছে তার মধ্যে কয়েকটা খুব সহজ রিঅ্যারেঞ্জ রয়েছে, কয়েকটা একটু জটিল রয়েছে। যদি জটিলগুলো সে সরাসরি না করতে পারে তাহলেও তাকে কিন্তু একবারে আপনি বলে দেবেন না। যেমন দেখুন সাইকেল, যেটা একদম সব থেকে নিচে রয়েছে, সাইকেল যেটার রিঅ্যারেঞ্জ করার পর উত্তর আসবে, আপনি একবারে সরাসরি সাইকেল না লিখে দিয়ে বা না বলে দিয়ে আপনি একটু সহজ করে সেটাকে আরেকবার রিঅ্যারেঞ্জ করে দিতে পারেন। যেমন ধরুন লিখে দিতে পারেন CYCEL বা LEC, এরম একটা কিছু একটু সহজ করে লিখে দিতে পারেন। তাহলে দেখবেন হয়তো সে সেই ভুলটা চিনে ফেললো এবং সঙ্গে সঙ্গে সেটা সাজিয়ে ঠিক করে ফেলতে পারলো। এই রিঅ্যারেঞ্জ করতে পারাটা একটা ভালো দক্ষতা বানান নিজে নিজে সংশোধন করে ফেলার ক্ষেত্রে এবং সঠিক বানান আর ভুল বানানের পৃথকীকরণের ক্ষেত্রে, অর্থাৎ ডিফারেন্সিয়েটটা যেন সে নিজে নিজে করতে পারে, তার জন্য এটা একটা খুব ভালো প্র্যাকটিস। MAT ম্যাট, FROG ফ্রগ, BOOK বুক, এগুলো খুব সহজ, এগুলো হয়তো খুব তাড়াতাড়ি তারা চিনে ফেলতে পারবে। এগুলো বারবার তারা ছোট থেকে যখন ABCD পড়ছে তখন থেকেই এই ধরনের শব্দগুলো তারা বারবার দেখেছে, ফলে এই ওয়ার্ডগুলো লিখতে তাদের অসুবিধা হওয়ার কথা নয়। তবুও যদি অসুবিধা হয়, লকডাউনের কারণে অনেকে পড়াশোনা থেকে অনেকটা ডিটাচ হয়ে আছে, বা অনলাইন গেম, অনলাইনে অন্যান্য অনেক ভিডিও এই সমস্ত দেখে তাদের মনটা অনেকটা পড়াশোনা থেকে ডিটাচ হয়ে গেছে, ফলে ভুল হতে পারে। আপনারা একটু অধৈর্য না হয়ে সংশোধন করে দিন, কয়েকটা দিন প্র্যাকটিস করাতে থাকুন, আস্তে 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 তারা দেখবেন আবার পড়াশোনার মধ্যে কনসেন্ট্রেট করতে পারছে। অ্যাক্টিভিটি 2 সম্পর্কে আর বিশেষ কিছু বলছি না, খুব সহজ কাজ আছে এটা। এরপর পরের পাতায় অ্যাক্টিভিটি 3 যেটা রয়েছে সেটা হচ্ছে একটা যে কোনো ওয়ার্ডের যে ফার্স্ট লেটার, সেই ফার্স্ট লেটারগুলোকে প্রথমে দেখে নিতে হবে এবং ফার্স্ট লেটার অনুযায়ী ABCD এইভাবে পরস্পর সাজাতে হবে। অর্থাৎ কোনো ওয়ার্ডের যদি ফার্স্ট লেটারটা A থাকে তাহলে সেটা সবার প্রথমে হবে, যদি একটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা Z থাকে তাহলে সেটা সবার লাস্টে হবে। শুধু ফার্স্ট লেটারটা আমরা এখানে দেখব। ফার্স্ট লেটার দেখে দেখে তারা সাজাবে। ABCDEFGH এইভাবে তারা এর আগে বারবার মানে 1 বা 2 তারা শুধুমাত্র লেটারগুলোকে তারা অ্যারেঞ্জ করেছে। হয়তো আমরা DCBA এভাবে সাজিয়ে দিয়েছি, বা DBAC, তারা এটাকে সাজিয়ে ABCD করেছে এর আগে অনেকবার। কিন্তু এখন যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ডের ফার্স্ট লেটারটাকে তাকে প্রথমে শনাক্তকরণ করতে হবে,
তারপর সেই অনুযায়ী ওয়ার্ডগুলোকে পরস্পর সাজাতে হবে। এটা খুব সহজ কাজ। এটা খাতায় প্রথমে ওয়ার্ডগুলো তাদেরকে লিখিয়ে নিতে পারেন, তাদেরকে দিয়েই লেখাবেন, বই করবেন না কোনো মতেই, বইটা স্কুলের জন্য। এরপর ফার্স্ট লেটারগুলোকে তাদেরকে চিহ্নিত করতে বলুন, গোল দিয়ে বা তলায় দাগ দিয়ে। এটা করা হয়ে গেলেই কাজটা অনেকটা সহজ হয়ে গেল। এরপর ABCD অনুযায়ী সে প্রথমে A দিয়ে কোনো ওয়ার্ড আছে কিনা খুঁজলো, এরপর B দিয়ে কোনো ওয়ার্ড আছে কিনা খুঁজলো, থাকলে সেটা লিখলো, তারপর C দিয়ে হয়তো কোনো ওয়ার্ড নেই, লিখলো না, D দিয়ে একটা কোনো ওয়ার্ড আছে, তারপরে সেটা লিখলো। এইভাবে A থেকে Z অবধি যে লেটার দিয়ে ওয়ার্ড রয়েছে সেটা সে পরস্পর সেখানে লিখে ফেললো। এই কাজটা খুব সহজ এবং খাতাটা চেক করাটাও আপনাদের পক্ষে এটা বিরাট কোনো শক্ত কাজ নয়। এই কাজটাতে যেটা হলো সেটা হচ্ছে ABCD তার পরস্পর সিরিয়াল ওয়াইজ মনে আছে কিনা এটা একবার চেক করা হয়ে গেল। এরপরে যে কাজটা রয়েছে সেটা এগুলোর থেকে একটু জটিলের দিকে আস্তে আস্তে যাচ্ছে। পাশে একটা ছক করে দেওয়া আছে, সেখানে বেশ কিছু সবজি এবং ফলের নাম লেখা রয়েছে, ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। এগুলোকে ডিফারেন্সিয়েট করে দুটো আলাদা আলাদা বক্সের মধ্যে রাখতে হবে। এই কাজটাও আপনাকে খাতায় করাতে হবে। সুতরাং বাচ্চাকেই বলুন বা আপনি লিখে নিন, যে ভেজিটেবলস এবং ফ্রুটসের নেম ওখানে পাচ্ছেন সেগুলো প্রথমে খাতায় লিখে ফেলুন। তারপর একদিকে ভেজিটেবলসের একটা ছক করুন, তার পাশে ফ্রুটসের একটা ছক করুন। এখন এই ভাগ করার ক্ষেত্রে দুটো কথা এখানে বলা প্রয়োজন আছে। সেটা হচ্ছে ভেজিটেবলস আর ফ্রুটস কাকে বলে, অর্থাৎ এর ডেফিনেশান সঠিক কী, এই নিয়ে দুরকম ডেফিনেশান পাওয়া যায়। একটা খুব সহজ চলতি যে ডেফিনেশান আমরা ব্যবহার করি বাড়িতে সেটা হচ্ছে রান্নার বেসিসে, অর্থাৎ যে খাবার আমরা রান্না করে খাই সেগুলোকে সাধারণত আমরা বলি ভেজিটেবলস, আর যেগুলো রান্না করে না খেয়ে কাঁচা খায় সেগুলোকে আমরা ফ্রুটস বলে থাকি। এগুলো চলতি কথাই আমরা বলি, কিন্তু বোটানিক্যালি অর্থাৎ উদ্ভিদবিদ্যা অনুযায়ী যদি আপনি ভাগ করেন, আসলে কিন্তু ভেজিটেবলস সেগুলোই যেগুলো গাছের ফল নয়। ফল কোনটা? যেগুলো ফুল থেকে উৎপন্ন হবে এবং অবশ্যই তার ভেতরে বীজ থাকবে, সেটাই ফল। আমরা যেটাকে ফ্রুট বলি, ফল যেটা, সেটা কিন্তু রান্না করেও খেতে পারেন, কিন্তু সেটা ফ্রুটসই। উদ্ভিদ বিজ্ঞান বা বোটানিক্যালি সেটাই কিন্তু ফ্রুটস। আর গাছের অন্যান্য যে উদ্ভিজ্জ যে অংশগুলো, অর্থাৎ পাতা কিংবা গাছের কাণ্ড কিংবা শিকড়, এইগুলোকে আমরা বিজ্ঞানের ভাষায় ভেজিটেবলস বলে থাকি। অর্থাৎ ফল কখনোই ভেজিটেবলস নয়। আর রান্না করার দিক থেকে অনেকে এটা আবার বলে থাকে যে যেগুলো রান্না করি সেগুলো সবজি, আর যেগুলো আমরা রান্না করি না সেগুলো ফ্রুটস। আপনি দুভাবেই আপনার বাচ্চাকে সেই ভাগটা করিয়ে নিতে পারেন। আপনি দুরকম সংজ্ঞায় তাকে বলে দিন, দুটো নিয়ে কনফিউশন হয়। কোনো টিউটর কোনো একটা ধরে করাতে পারেন, কেউ হয়তো রান্নার বেসিসে করালেন, স্কুলে হয়তো দেখলেন সেখানে হয়তো উদ্ভিদ বিজ্ঞান অনুযায়ী করানো হলো। আপনি আপনার বাচ্চাকে দুরকম সংজ্ঞায় বোঝান যে কেন, কিভাবে ভাগ করা হচ্ছে, কেন ভাগ করা হচ্ছে। তারা বুঝতে পারবে কোনটা রান্না করা হয় আর কোনটা কাঁচা খাওয়া হয়, এটাও তারা জানে। আর গাছের কোনটা ফল আর কোনটা কাণ্ড বা পাতা বা শিকড়, এটাও তারা জানে। না জানলে আপনি তাদেরকে বলে দিন, এতে তাদের নলেজটাও বাড়লো গাছটা সম্পর্কে বা সেই ফলটা সম্পর্কে বা সেই ভেজিটেবলসটা সম্পর্কে। আপনি দুরকমভাবেই ভাগ করতে বলতে পারেন, তারা দুরকমভাবে এই ভাগটা করতে পারবে। কোনো যে সবজিগুলোর নাম আছে এগুলোর নাম বলতে না পারলে, তারা যদি তাদের না জানা থাকে, তাহলে আপনি তাদেরকে সেগুলোর নাম বলে দিন, তারপর সে নিশ্চয়ই এই ভাগটা করে নিতে পারবে নিজে নিজে। অ্যাপেল আছে, অ্যাপেল মানে আপেল, তারা জানে। গোয়াভা মানে পেয়ারা, ক্যাবেজ মানে বাঁধাকপি, ব্যানানা মানে কলা, পটেটো মানে আলু, লেমন মানে পাতিলেবু, অরেঞ্জ মানে কমলা লেবু, পিস মানে মটরশুঁটি, গ্রেপস মানে আঙুর, অনিয়ন মানে পেঁয়াজ, টমেটো মানে টমেটো, ম্যাঙ্গো মানে কি আম, আর লিচি মানে লিচু। এর অধিকাংশগুলোই বাচ্চারা জানে, না জানলে আপনারা বলে দিন, তারপর তারা ভাগ করে নেবে। এই যে অ্যাক্টিভিটিটা, এরই একটুখানি আরেকটু অংশ পরের পাতায় চলে গেছে।
সেটাও একটুখানি আমি বলে নিই, এটা বলে শেষ করব। আপনার বাচ্চাকে এরপর জিজ্ঞাসা করুন তার কোন কোন ফ্রুটসগুলো খেতে ভালো লাগে আর কোন কোন ভেজিটেবলসগুলো খেতে ভালো লাগে। আপনি নিশ্চয়ই জানেন কোনগুলো তার ফ্রুটস খেতে ভালো লাগে আর কোন ভেজিটেবলসগুলো খেতে ভালো লাগে, এবং বাচ্চাও নিশ্চয়ই জানে, কিন্তু সে সাধারণত এটা বাংলায় বলে। আজকে তাকে ইংরাজিতে বলান। এরপর যেটা বলান সেটা হচ্ছে সামার সিজনে কোন কোন ফ্রুটসগুলো আর কোন কোন ভেজিটেবলসগুলো পাওয়া যায় বা তার খেতে ভালো লাগে, আর উইন্টার সিজনে কোন কোন ভেজিটেবলস বা ফ্রুটসগুলো পাওয়া যায় বা সে দেখে বাড়িতে রান্না হতে কিংবা তার খেতে ভালো লাগে। অর্থাৎ দুটো সিজন অনুযায়ী কোন কোন ভেজিটেবলস বা ফ্রুটসগুলো অ্যাভেলেবেল থাকে বাজারে এবং তার খেতে ভালো লাগে, এগুলো তার সঙ্গে একটু আলোচনা করুন। ব্যাস, আজকের লেসন এইটুকুই। থ্যাংক ইউ।